আমি রোহিত, ফাউন্ডার অফ কোডাফিক্স। অ্যান্ড আমাদের সাথে যে রয়েছে রিতাবান। রিতাবানের সাথে আমার আলাপ 2018 থেকে। তো তারপরে 2019-এ যত সম্ভব রিতাবানের সাথে রাজি ছিলাম। তারপরে আহ, রিতাবান আলাদা হয়ে যায়, দেন আমি আলাদা হয়ে যাই। আলাদা বলতে আহ, এক একদিনের কর্মসূত্রে সেটা আলাদা আলাদা হয়ে যায়। তো অনেকদিন পরে আজকে রিতাবানের সাথে জাস্ট কিছু সাইবার সিকিউরিটি রিলেটেড আলোচনা হবে। অ্যান্ড যাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের বিভিন্ন যারা স্টুডেন্ট আছো এখনো বা প্রফেশনালি কাজ করতে চাও, তো তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কোশ্চেন করতে পারো। অ্যান্ড আমাদের কথাবার্তা চলতে থাকবে, তো সেখানে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন। তো রিতাবান হচ্ছে আমার বলতে গেলে অনেক পুরনো একটা স্টুডেন্ট ছিল। তো এখন স্টুডেন্ট বললে একটু কমই বলা হবে। রিতাবান এখন অনেকটা আহ, এগিয়ে এসেছে সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে অ্যাজ এ রিসার্চার। তো রিতাবান, তোকে আমি তুই করে বলছি। হ্যাঁ, আহ, হ্যাঁ, নিশ্চয়ই। এই যে তো সাইবার সিকিউরিটি বা এগুলো নিয়ে তো কোশ্চেন হবেই। তো হ্যাঁ, তার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর জার্নিটা বা তোর যে ইন্ট্রোটা তুই কিভাবে দিতে চাস এটা বল। আহ, আমি সাইবার সিকিউরিটি রিসার্চার। তো আমি মেইনলি ম্যালওয়্যার ডেভেলপমেন্ট করতাম আগে। রেড টিমিং করতাম। রিসেন্টলি আমি ব্লু টিমিং এ সুইচ হয়েছি। আর আমার কাজ মেইনলি ক্লাউড সিকিউরিটির উপরে ডিপেন্ড করে। তো আহ, বেস্ট সিকিউরিটি উপরে আমি কাজ করি আপাতত। সো এটাই এরকম কিছু। তো এটা রেড টিমিং বা ব্লু টিমিং যেটা বলি সেটা অ্যাজ এ রিসার্চার বা যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে রয়েছে তারা হয়তো আহ, বুঝতে পারবে সেই জিনিসগুলো। কিন্তু আহ, যারা আর কি নর্মাল ইউজার বা ব্লু টিমিং যেটা রয়েছে সেটা হুম, হুম। অ্যাজ এ তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অতটা পরিচিত না। তারা হয়তো বা হুম, যারা হুম। স্টুডেন্ট আছে তারা কিন্তু অতটা পরিচিত না। কিন্তু আহ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। যারা আর কি রাইট। সো নর্মাল। হ্যাঁ, বেসিক্যালি আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমাকে যে হ্যাক করতে হতো কোম্পানির সিকিউরিটি গুলোকে টেস্ট করতে হতো। কনসাল্টিং এ ছিলাম। হুম। সো আই ওয়াজ টেস্টিং সিকিউরিটি, দ্য ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি অফ আর ক্লায়েন্টস। তো বেসিক্যালি হ্যাক করতে হতো কোম্পানির কোনো রেঞ্জ অফ আইপি হ্যাক করতে হতো, বা কোনো পার্টিকুলার রেঞ্জ অফ মেশিনস দিয়ে দিত কোম্পানির, তো সেগুলোকে হ্যাক করে চেক করতে হতো। তো দ্যাট ইজ দ্য রেড টিমিং সাইড। তো সেই সূত্রে আমাকে মাঝে মাঝে ম্যালওয়্যারও ডেভেলপ করতে হতো, ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট অ্যান্টিভাইরাস কিরকম ইউজ করছে। আহ, তো সেইগুলোকে বাইপাস করার জন্য আমাকে কাস্টম টুলস অ্যান্ড ম্যালওয়্যার ডেভেলপ করতে হতো। দ্যাট ইজ আ পার্ট অফ রেড টিমিং, অফেন্সিভ সিকিউরিটি যেটাকে বলে। তো ওটা আমি আগে করতাম। তো যেহেতু আমি এখন একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে আছি, তো আমাকে ব্লু টিমে শিফট করতে হয়েছে। রাইট, আমাদের সিকিউরিটি কোম্পানিতে কাজ করি। তো আহ, তো এখন আমাকে মানে বেসিক্যালি রিসার্চ করতে হয়েছে অ্যাটাক গুলোকে কি করে ডিফেন্ড করতে পারবো আমি। তো দ্যাট ইজ ব্লু টিমিং, রাইট। দ্যাট ইজ দ্য কমপ্লিট অপোজিট অফ হোয়াট আই ইউজ টু ডু। আর তো আমি রিসার্চ করি বেসিক্যালি। তো ঋতুমান, যেটা হচ্ছে রেড টিমিং ব্লু টিমিং বা কোম্পানিতে রয়েছিস, তুই কাজ করছিস অ্যাজ এ রিসার্চার। তো তোর জার্নিটা তুই একটু বল যে তুই কিভাবে সাইবার সিকিউরিটিতে এন্টার করেছিস বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে জিনিসগুলো সেটা কি করে জানলি। মানে তোর একদম স্ক্র্যাচ জার্নিটা যদি বলিস তাহলে কি হবে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের সুবিধা হবে, তারা কি করে মানে সেই জায়গাটা পৌঁছাতে পারবে বা কাজগুলো করতে পারবে। শিওর, শিওর, শিওর। তো আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন আহ, আমি
বেসিক্যালি ইউটিউবে ভিডিওস চেক করতাম পেন টেস্টিং এর, কিরম করে পেন টেস্টিং স্টার্ট করতে হয়, কিরম করে ইয়ে করতে হয়। তারপরে আমি রোহিতদার সাথেও, রোহিতদার আন্ডারেও আমি অনেক ট্রেনিং করেছি। তো ওইখান থেকে কিছুটা আইডিয়া এসছে যে কি করে প্রসিড করতে পারবো এই লাইনে। তো আস্তে আস্তে আমি পেনিট্রেশন টেস্টিংটাকে আস্তে আস্তে ভালো করে আন্ডারস্ট্যান্ড করলাম। হ্যাঁ, পেনিট্রেশন টেস্টিং এ আস্তে আস্তে ভালো প্র্যাকটিস নিলাম। হ্যাঁ, and অনেক রিসোর্সেস আছে অনলাইনে, চ্যানেলস আছে। হ্যাঁ, হ্যাকার্স ফ্লাড বলে একটা চ্যানেল আছে, ইপসেক এর চ্যানেল আছে। তো এই চ্যানেলগুলো আমি ফলো করেছি। তারপরে হ্যাক দ্য বক্সে আমি প্র্যাকটিস করেছি অনেক। তো এইসব করার পরে আমি কলেজের আই থিঙ্ক থার্ড ইয়ারে ডিসাইড করি যে ওএসসিপি হয়, অফেন্সিভ সিকিউরিটি একটা সার্টিফিকেশন হয় ওএসসিপি। তো ওটা দেবো ডিসাইড করি। তো ওটাও আমি ক্লিয়ার করে দিই যেহেতু আমি করেছি। অনেক প্র্যাকটিসে তো ছিলাম। এইসব হ্যাঁ, করার পরে ইন দ্য মিন টাইম আমি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অব্দি মাঝে আরো প্র্যাকটিস রেখেছি আমি। ক্যাপচার দ্য ফ্ল্যাগ বলে অনেক কম্পিটিশন হয় হ্যাকিং এর, তো যেটা ওইগুলোতে আমরা সিটিএফ বলে থাকি। হ্যাঁ, সিটিএফ ক্যাপচার দ্য ফ্ল্যাগ। হ্যাঁ, তো হ্যাকিং এর কম্পিটিশন হয়। তো ওইগুলো ওইগুলোতে আমি অনেক পার্টিসিপেট করেছি। লাইক আমার একটা টিম ছিল, আমি একাই খেলতাম যদিও। ওইগুলোতে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং আর বাইনারি এক্সপ্লয়টেশনে ইয়ে করেছি। মেইনলি আমার স্পেশালিটি ছিল। তারপরে আমি অন্য বাইরের টিমদের সাথেও খেলেছি ক্যাপ্টার দ্য ফ্ল্যাগ। তো এইসব করে করে আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, অন্যদের সাথে নলেজও শেয়ার করতে পেরেছি কমিউনিটিতে যে আহ, কি করে কোন প্রবলেমটাকে কি করে অ্যাপ্রোচ করতে হবে। তো এইসব করতে করতে আমি ওএসসিপি দিলাম ফাইনালি। অ্যান্ড ওএসসিপি দেওয়ার পরে আহ, একটা ইন্টার্নশিপ স্টার্ট করি অ্যাজ আ রেড টিম রিসার্চার। তো বেসিক্যালি আমার কাজ ছিল কনসাল্টিং করা আর রেড টিম ট্যাকটিক্স এর উপরে রিসার্চ করা, মানে অফেন্সিভ সিকিউরিটির উপরে রিসার্চ করা, যেরকম কি করে ব্রিচ করতে পারবো কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট। তো এইসবের উপরে রিসার্চ করা। And after that also I joined another company as a security consultant. হ্যাঁ, তো ওইখানেও কিছু মাস কাজ করার পর ফাইনালি এখানে অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার কাজ করছি full time. তো that's আহ, তো সাইবার সিকিউরিটি যেটা আর কি মানে তোর যে জার্নিটা ছিল বা যতটুকু শিখেছিস, তো অনেকের কি হয় যারা নর্মালি যারা রয়েছে বা টেকনোলজি সম্বন্ধে অতটা হয়তো তাদের আইডিয়া নেই, বা হ্যাঁ, একটু হ্যাঁ। গ্রামের সাইডে যদি দেখি যে সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং মানে যে ইল্লিগাল যে আহ, জিনিসের ধারণাটা থাকে, তো সেটা সম্বন্ধে তুই মানে কি অ্যাজ এ রিসার্চার, মানে যেহেতু তুই এক বছর কাজ করেছিস বা তোর যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেটা নিয়ে তুই হুম। কি বলতে চাস বা কি অ্যাওয়ারনেস দিতে চাস? ইলিগাল হচ্ছে যখন, ওকে, সো লেটস সে আমার একটা প্রপার্টি আছে, হ্যাঁ, একটা বাড়ি আছে। তো বাড়িতে তালা দেওয়া আছে, তো এই তালাটাকে কাউকে চেক করতে হবে। তো আমি সেটাকে, তালাটাকে চেক করার জন্য আমি একটা প্রপার লকস্মিথকে হায়ার করব। হ্যাঁ, এবারে লেটসে আমি একদিন বাড়িতে হঠাৎ করে এসে দেখলাম যে আহ, কোন একটা চোর তালাটাকে খোলার চেষ্টা করছে। তো আমি তো চোরটাকে অবভিয়াসলি মারধর করব। হ্যাঁ, কারণ চোরটা আমার পারমিশন ছাড়া ইয়ে করছে। হ্যাঁ, এবারে যদি চোরটা বলে যে না আমি টেস্টিং করছিলাম, আমি চেক করছিলাম আপনার তালাটা ভালো আছে কিনা, হ্যাঁ, তো আমি তো সেটা শুনবো না। আমি অবভিয়াসলি চোরটাকে পুলিশের হাতে দিয়ে দেবো। হুম, তো সেরকমই আমি যদি কোনো ক্লায়েন্টের কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো সার্ভার আছে, তো ওটাকে আমি যদি টেস্ট করতে চাই, হ্যাঁ, হুম, তো ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে উইথ ক্লায়েন্টস পারমিশন, একটা কন্ট্রাক্ট সাইন করা হয়। হ্যাঁ, আফটার দ্যাট অনলি ইফ আই ডু আ প্রপার পেনিট্রেশন টেস্টিং, ফলো প্রপার পেন টেস্টিং প্রসিজার। হ্যাঁ, পেন টেস্টিং প্রসিজারে কি হয়,
আমাকে একটা রেঞ্জ দিয়ে দেবে যে এই সার্ভার গুলোকেই আমি টেস্টিং করব। হ্যাঁ, এবারে ক্লায়েন্ট ধরো কোনো একটা সার্ভারে ও ডেভেলপমেন্ট করছে, হুম, ওটা ওপেন আছে, ওইখানে আমি টেস্টিং করতে গেলাম, এবারে ক্লায়েন্টের সার্ভার ডাউন হয়ে গেল, তখন ক্লায়েন্টের অনেক ক্ষতি হতে পারে। তো সেগুলো আমি টেস্ট করবো না, আমাকে যা রেঞ্জ দিয়ে দেবে আমি সেই রেঞ্জের মধ্যে থাকবো। সো অ্যাজ লং অ্যাজ আমি রেঞ্জের মধ্যে থাকছি, ক্লায়েন্টের মানে স্পেসিফাইড রেঞ্জের মধ্যে থাকছি, ততক্ষণ ইট ইজ লিগাল। ওকে, ক্লায়েন্টের পারমিশন নিয়ে করছি, ইট ইজ লিগাল। হ্যাঁ, বাট আমি যদি কারোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কোনো একটা অর্গানাইজেশনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কোনো একটা অর্গানাইজেশনের কোনো সার্ভারকে বা কাউকে হার্ম করার চেষ্টা করি, দ্যাট বিকামস ইলিগাল। ওকে, তো এটাই মানে হয় ইফ ইউ আর ইন অফেন্সিভ সিকিউরিটি। অ্যান্ড যদি আমি যদি বলে যে ডিফেন্সিভ সিকিউরিটিটা কি, তাহলে সেটা কি করে এলাবোরেট করেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি রেড টিম আর ব্লু টিম হয়। হ্যাঁ, তো রেড টিমে আমাদের যারা রেড টিমার্স হয় তারা ব্রিচ করার চেষ্টা করে কোম্পানিটাকে। হ্যাঁ, তো ওরা কি করে, অনেক রকমের যে কোনো প্রসিজার ইউজ করতে পারে। সো দে ক্যান ট্রাই টু ব্রিচ আ সার্ভার অর গেট ইনটু দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ক্লায়েন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, বা যখন সব ফেল করে যায় তখন ফিশিং স্টার্ট করে। তো ম্যালওয়্যার পাঠাতে শুরু করে থ্রু ইমেলস অর থ্রু যে কোনো মিনস। হ্যাঁ, ম্যালওয়্যার পাঠাতে শুরু করে। তো যেই মানে ব্রিচ হয়ে যায়, তারপরে আরো ইন্টারনালি আরো অন্য কম্পিউটার্স গুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করে। তো আফটার গিভেন টাইম পিরিয়ড একটা রিপোর্ট তৈরি করা হবে যে এইগুলো আমরা অ্যাক্সেস করতে পেরেছি, এইগুলো আপনাদের এই প্রপার্টিস গুলো, এই সার্ভার্স গুলো বা এই ইউজার্স গুলো কম্প্রোমাইজ হয়েছে। হ্যাঁ, কি করে হয়েছে, এর পসিবল সলিউশন কি। হ্যাঁ, এইগুলো একটা রিপোর্ট দেবে রেড টিম। হ্যাঁ, আর এইদিকে কোম্পানি একটা ব্লু টিম আউটসোর্স করতে পারে বা নিজেদের ব্লু টিমও রাখতে পারে, উইচ ইজ মেনলি কল্ড দ্য সক অর সিকিউরিটি অপারেশন সেন্টার। তো সক থ্রু আউট দ্য রেড টিম অপারেশন, সক সকের যারা আছে, হ্যাঁ, L1 L2 সবাই মনিটর করে যে কি কি অ্যালার্টস আসছে। হ্যাঁ, হুম, তো এবারে যদি কোন একটা মেজর কিছু একটা ডেটা ব্রিচ করতে পারে রেড টিম, হ্যাঁ, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কোনো অ্যালার্ট এলো না, হ্যাঁ, বা কোনো খুব লো লেভেলের একটা অ্যালার্ট এলো সকের কাছে, তখন ব্লু টিমের লোকেরা বলবে যে ওটাকে ইয়ে করবে। হ্যাঁ, যে এরকম এইটা হচ্ছে আমাদের মানে সিকিউরিটিতে, এইটা হচ্ছে আমাদের ফাঁক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্যাপ, দিস ইজ দ্য গ্যাপ ইন আর সিকিউরিটি। তো তখন তারপরে রেড টিমের সাথে কোঅর্ডিনেট করে বলে দেখবে যে কেন আমরা অ্যালার্টটা পাচ্ছি না এই টাইমে। হ্যাঁ, তো এরকম করে কোলাবোরেট করে বেসিক্যালি ব্লু টিম কাজ করে। আর একটা ব্লু টিম যেটা হয়, দ্যাট ইজ ইফ ইউ আর ক্রিয়েটিং আ সিকিউরিটি প্রোডাক্ট। হ্যাঁ, তোমার যদি কোনো অ্যান্টিভাইরাসের কোম্পানি থাকে, দেন হুম, ইউ আর বিকামিং ব্লু টিমার। হ্যাঁ, তো তোমাকে এই প্রোডাক্টের উপর রিসার্চ করতে হবে, বা অ্যান্টিভাইরাসের জন্য তোমাকে ম্যালওয়্যারের উপর রিসার্চ করতে হয়, ম্যালওয়্যারের সিগনেচার্স ইয়ে করতে হয়, কোন ম্যালওয়্যারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, ওর খুঁটিনাটি ইয়ে করতে হবে। তো দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ব্লু টিম। হ্যাঁ, তো মানে ওটা যেটা ডিফেন্স করা যা হয়, তার মধ্যে সব মানে সবকটাকেই মানে অ্যাজ আ হোল ব্লু টিম বলা হয়। তো 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 সাইবার সিকিউরিটি যেটা রয়েছে, এটা কি আমরা মানে কি হয় যেরকম ধর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, হুম, আমার যেটা মনে হয় যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা প্যাটার্নে কাজ করছে, মানে একটা অ্যালগোরিদম রেডি করা রয়েছে, সেটা correct. সেই প্যাটার্নে কাজ করছি, বা কেউ যদি সেটাকে ডেভেলপ করে সেই হুম, অ্যালগোরিদম হিসাবে কাজ করছে। তো সাইবার হুম। সিকিউরিটিতে কি সেরকম কোনো প্যাটার্ন ফলো হয়, বা ফলো হলে কি টাইপের প্যাটার্ন ফলো হয়? সেটা কতটুকু তুই বলতে চাস? ডিপেন্ড করছে, যদি কোনো প্রোডাক্ট বানাও, প্রোডাক্টে তো একটা মানে ইন দ্য সফটওয়্যার সেন্স আমি ডেভেলপ। আমার কোয়েশ্চেন যেটা রয়েছে, মানে অনেকের কোয়েশ্চেন থাকবে এটা আশা করি।
আহ, মানে সাইবার সিকিউরিটি কি কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে না, আর এটাকে আমরা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে কাজ করাচ্ছি না, অ্যাজ এ রিসার্চ হিসাবে আমরা কাজ ডিপেন্ড করছে সাইবার সিকিউরিটি কোন পার্টে তুমি কাজ করছো। যদি তুমি পেনিট্রেশন টেস্টিং করো, পেনিট্রেশন টেস্টিং একটা প্যাটার্ন ফলো করা হবে। তুমি যদি আহ, তুমি যদি ম্যালওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করছো, তো ম্যালওয়্যার শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং হয় না, মানে তুমি যদি একটা কোনো অ্যান্টিভাইরাস প্রোডাক্ট বানাচ্ছো, তো ইন দ্যাট কেস অলসো একটা প্যাটার্ন ফলো করা হবে। স্যাম্পল নেওয়া হবে, স্যাম্পল নিয়ে ওটার মধ্যে কি কি বাইনারি স্ট্রিংস আছে ওইগুলোকে এক্সট্রাক্ট করা হবে, ওইগুলোকে সিগনেচার করা হবে। তারপরে ম্যালওয়্যারটা কিরম ভাবে কাজ করছে সেটাকে সিগনেচার করা হবে। তারপরে রুলস লেখা হবে। তারপরে এরকম করে একটা একটা প্রসিজার চলে, হ্যাঁ। ডিপেন্ড করছে সাইবার সিকিউরিটি তুমি কোন পার্টে তুমি কাজ করছো, তো সেই হিসেবে একটা প্যাটার্ন ফলো করতে হয়। সো মানে ব্যাপারটা হচ্ছে, বলতে গেলে আমরা রিসার্চ পারপাসেই এটাকে ধরা যেতে পারে। আহ, উম হ্যাঁ, 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 রিসার্চ, হ্যাঁ, রিসার্চে তো একটা ইয়ে ফলো করতে হবে, হ্যাঁ। মানে আমি যেটা বলতে চাইছি যে, যেমন আমি যেটা বললাম যে সফটওয়্যার ডেভেলপ করছি, সেটা একটা অ্যালগোরিদম ডেভেলপ করা রয়েছে, বা একটা ডিএস এর যে প্যাটার্নটা, ডেটা স্ট্রাকচারের যে প্যাটার্নটা, হ্যাঁ, সেটা হ্যাঁ, আমরা হ্যাঁ, ফলো অবভিয়াসলি। করছি। কিন্তু সাইবার কারেক্ট। সিকিউরিটির সেই প্যাটার্নটা মানে একটা প্ল্যাটফর্মে এক ধরনের হয়ে আছে, যার জন্য এটা আমরা বলতে পারি যে রিসার্চ একটা রিসার্চ বেস একটা হ্যাঁ, প্ল্যাটফর্ম হ্যাঁ, সেটা। হ্যাঁ, 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 ডিপেন্ড করছে তুমি মানে কিরকম টাইপের কাজ করছো, সেই সেই সো হিসেবে রিসার্চটা হবে। এবার অ্যাজ এ বিগিনার যদি কোশ্চেন করা হয় যে আমরা সাইবার সিকিউরিটিতে আসতে চাই, তো হুম, কোথা থেকে, মানে স্ক্র্যাচ থেকে শুরু করতে হলে আমরা কোথা থেকে স্টার্ট করব, কি কি আমাদেরকে জানতে হবে? হ্যাঁ, হুম। তো ফার্স্টলি বেসিক যেটা লাগবে দ্যাট ইজ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ অপারেটিং সিস্টেম, হ্যাঁ। তো আমি বলবো লিনাক্স দিয়ে স্টার্ট করা উচিত, হ্যাঁ। গুড আন্ডারস্ট্যান্ডিং অফ লিনাক্স অপারেটিং সিস্টেম, হ্যাঁ। ইন্টারনালস কিরকম করে কাজ করে, কিরকম করে লিনাক্স ফাইল সিস্টেম কাজ করে, সব একদম জানা উচিত একদম। দে হ্যাভ টু হ্যাভ আ স্ট্রং কনসেপ্ট অফ ইট। কিরম করে প্রসেস ক্রিয়েট হয়, কিরম করে প্রসেসে মেমরি ম্যানেজমেন্ট হয়। হুম, একটা অপারেটিং সিস্টেমের একটা বই নিয়ে, হ্যাঁ, মোটামুটি ভালো করে পড়া উচিত, ঠিক আছে। দেন নেটওয়ার্কিং এর একটা স্ট্রং কনসেপ্ট হওয়া উচিত, হ্যাঁ। কারণ সাইবার সিকিউরিটি যখন স্টার্ট করবে তখন মোস্টলি জবস থাকবে পেনিট্রেশন টেস্টিং এ। তো যদি চাও পরের দিকে পেনিট্রেশন টেস্টিং এ জব দিতে, তাহলে নেটওয়ার্কিং এর একটা কনসেপ্ট তো লাগবেই। নেটওয়ার্কিং এর একটা ভালো স্ট্রং কনসেপ্ট লাগবে। দেন আস্তে আস্তে যখন পরের দিকে মুভ করবে তখন ডিভাইড হয়ে যাবে, হ্যাঁ, অনেকগুলো ফিল্ড ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। এবারে যদি কেউ চায় যে অফেন্সিভ সিকিউরিটির দিকে যেতে বা রেড টিমের দিকে যেতে, হ্যাঁ, তখন আস্তে আস্তে আহ, আরো মানে সিস্টেমস গুলোকে ডিসকভার করতে শুরু করবে, হ্যাঁ। লেটস সে অ্যাক্টিভ ডিরেক্টরি পড়বে, তারপরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইন্টারনালস জানবে, কিরকম করে কার্বারোস টিকেটিং ইয়ে হয়, সিস্টেমটা কাজ করে। তো এইগুলোকে আস্তে আস্তে পড়তে হবে, হ্যাঁ। অ্যাক্টিভ ডিরেক্টরি পড়তে হবে। দেন উইন্ডোজে কি করে পাসওয়ার্ড স্টোর হয়, উইন্ডোজে আর আর কি কি মানে বাকি প্রসেসেস গুলো কিরম করে ম্যানেজ হয়, কিরম করে প্রসেস ক্রিয়েট হয় ইন কেস অফ উইন্ডোজ, হ্যাঁ, আস্তে আস্তে উইন্ডোজ এর দিকে যেতে হবে। দেন ওয়েব হ্যাকিং এর দিকে যেতে হবে। কোন বিভিন্ন এসকিউএলআই অ্যাটাকস, তারপরে নো সিকুএল অ্যাটাকস, এইগুলোকে আস্তে আস্তে পড়তে হবে। তো মেইনলি মানে রেড টিমিং এর দিকে যেতে গেলে এইগুলো আহ, করতে হবে। দেন আরো ডেপথে যখন যাবে তখন যখন মানে ফিশিং উইশিং করতে হবে, হ্যাঁ, তখন কাস্টম ম্যালওয়্যার বানাতে হবে, হ্যাঁ। শুধু মেটাস্প্লয়েটের উপরে বা কোনো প্রি মেড টুলস এর উপরে ডিপেন্ড করে গেলে তখন ফ্ল্যাগ হতে শুরু করবে, হ্যাঁ। মানে
অ্যান্টিভাইরাস গুলো ক্যাচ করতে শুরু করে তোমার পেলোডস গুলোকে। তো ইন দ্যাট কেস তোমাকে নিজের টুলস বানাতে হবে, নিজের কাস্টম ম্যালওয়্যারস বানাতে হবে। তো সেটার জন্য উইন্ডোজে আরো ডেপথে যেতে হবে, মানে উইন্ডোজ ইন্টারনালস কি করে কাজ করে, উইন্ডোজ এপিআইস কি করে কাজ করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে একটু একটু করে আস্তে আস্তে। তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস মেইনলি সি, সি প্লাস প্লাস, হ্যাঁ, আর পাইথন আর সি শার্প, হ্যাঁ, এইগুলো যদি জানা থাকে, আর ব্যাশ ব্যাশ স্ক্রিপ্টিং, এইগুলো যদি জানা থাকে তাহলে অনেকটা লাইফ ইজি হয়ে যাবে, কাস্টম টুলস বানাতে অনেক সুবিধা হবে। দেন আরেকটা ব্রাঞ্চে যদি যেতে চাও ব্লু টিমিং এর জন্য, তখন আরো ডেপথে যেতে হয়, মানে উইন্ডোজ না, সরি, ফার্স্টে তো লিনাক্সের আরো ডেপথে হুম যেতে হবে, কি করে মেমরি ডাম্পিং হয়, কি করে মেমরি কাজ করে, মেমরি ম্যানেজমেন্ট হয়, তারপরে উইন্ডোজের কি করে মেমরি ম্যানেজমেন্ট হয়, তারপরে আহ, কি করে প্রসেস ট্রেসিং করা যায়, কি করে প্রসেস গুলোকে ট্রেস করবে, আহ, কোন কোন ইভেন্টস গুলো কি করে কাজ করছে, কোন ইভেন্টস গুলো তুমি কি করে লগস কি করে বের করবে, দেন রিভার্স ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই সবগুলো ব্লু টিমিং এর মধ্যে চলে আসে। তো ডিপেন্ড করছে তুমি কোন দিকে যেতে চাও। হ্যাঁ, আস্তে আস্তে মানে এই জিনিসগুলো যদি শিখতে শুরু করে কেউ, হ্যাঁ, বেসিক হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম আর নেটওয়ার্কিং, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এইগুলোর দিকে যেতে হবে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি, তারপর উইন্ডোজ ইন্টারনালস, লিনাক্স ইন্টারনালস, এগুলো আহ, আস্তে আস্তে। এবার যেটা বলি যে সি, সি প্লাস প্লাস, পাইথন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যদি কেউ কোশ্চেন করে যে এখানে ওয়েব বেসড কি হতে পারে। ওয়েব বেসড। হুম মানে ওয়েব বেসড যে যদি কেউ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব পেনিট্রেশন টেস্টিং করতে, সেক্ষেত্রে কোন হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বেটার হয়? সেই ক্ষেত্রে তো আমি দেখেছি পাইথনই সুবিধা হয়। হ্যাঁ, তুমি ধরো কোনো এপিআই টেস্টিং করছো কোনো কোম্পানি, তো ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ পাইথন। অনেক ইজিলি তুমি রিকোয়েস্টটাকে ফর্ম করতে পারে, বাট মোস্টলি ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর জন্য তোমাকে ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, বাট জাভাস্ক্রিপ্ট মেইনলি লাগে, হ্যাঁ। আর যদি তুমি অটোমেট করতে চাও, ইন দ্যাট কেস তোমার পাইথন লাগে। বাট পোস্টম্যান এপিআই দিয়েও করা যায়, তো মানে পোস্টম্যান ইয়ে দিয়েও করা যায়, তো অনেক অনেকটা সুবিধা হয়ে যাবে, হ্যাঁ, ইন দ্যাট কেস। তো মেইনলি বলবো জাভাস্ক্রিপ্টে ভালো কমান্ড থাকা উচিত ইন কেস অফ ওয়েব পেন টেস্টিং, কারণ অ্যান্ড আমার পিএইচপি যতদূর অলসো। জানা আছে জাভাস্ক্রিপ্টটা সব ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কাজ করে, সেটা ডিজাইন হোক বা হুম হুম লারাভেল হোক বা ওয়ার্ডপ্রেস হোক, তো সব হুম ক্ষেত্রে এটা হুম কাজ হুম করে। হুম 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 হুম, ঠিক। তো আহ, কোন question আছে? তো এবার যেটা কোশ্চেন হতে পারে, আচ্ছা, একজন কমেন্ট হুম। করেছে। আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ড জানা যাবে কি করে, সেটা নিয়ে একটা কোশ্চেন করেছে। তো এটা কি অ্যান্সার কি বলবি? ওয়াইফাই পাসওয়ার্ড তো নিজের নিজের কম্পিউটারে যে স্টোরড ওয়াইফাই পাসওয়ার্ড আছে ওইগুলো তো আই থিঙ্ক কি নেটএসএইচ না কি কমান্ড আছে, ওইগুলো দিয়ে ইউজ করা যায়। আর নিজের নিজের কম্পিউটারে যদি স্টোরড ওয়াইফাই পাসওয়ার্ড, না, নিজের কম্পিউটার না, কোশ্চেনটা হচ্ছে যে আদার্স কেউ আছে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যত মনে আছে ওয়াইফাই এর অনেকগুলো অ্যাটাকস হয়, হ্যাঁ। তো ইন কেস অফ আই থিঙ্ক WPA2 বোধ হয় হ্যাঁ অথেন্টিকেশন, ওটাতে ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য হ্যান্ডশেক, হ্যাঁ, ওই যে WPA2 অথেন্টিকেশন হ্যান্ডশেক হয়, ওইটাতে, হ্যাঁ, অনেকগুলো প্যাকেট ক্যাপচার করতে হবে। দেন ওই হ্যান্ডশেকের যে প্যাকেটস গুলো আছে, এই প্যাকেটস গুলোকে ইউ হ্যাভ টু রান ইট এগেনস্ট দ্য পাসওয়ার্ড লিস্ট। তো যেরকম আই থিঙ্ক হ্যাশ ক্যাটে চালালে
তো প্রত্যেকটা ওই পার্টিকুলার ওই WPA2 হ্যাশে প্রত্যেকটা ওয়ার্ড ইয়ে করে করে হ্যাশ করে করে চেক করবে যে এই হ্যাশটার সাথে ম্যাচ করছে কিনা। তো আহ, ওইটা করতে হবে। যদি তোমার ওয়ার্ড লিস্টে না থাকে তাহলে পাবে না। হ্যাঁ, হুম। মানে বেসিক্যালি হ্যাশটাকে ক্র্যাক করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, ব্রুট ফোর্স করে। বাট ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য হ্যান্ডশেক ফার্স্ট। তো ওই হ্যান্ডশেকটার এগেনস্টে তোমাকে, মানে প্যাকেটস গুলোর এগেনস্টে তোমাকে ইয়ে করতে হবে, ক্র্যাক করার চেষ্টা করতে হবে। দিস ইজ হোয়াট আই রিমেম্বার। অনেকদিন করিনি। আচ্ছা, তো মানে যতগুলো অ্যাটাক আলোচনা করলাম, এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা ওএস সম্বন্ধে জানছি, যেরকম লিনাক্স বলি বা হুম, উইন্ডোজ, কারেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে যদি ধর কারণ আমাদের কাছে যেরকম একটা মেশিন বা আমার আলাদা একটা ল্যাব রয়েছে, সেখানে অনেকগুলো মেশিন, তো কেউ হ্যাঁ, যদি একটা বেশি মেশিনের টেস্ট করতে চায়, তো সেক্ষেত্রে তারা কি ইউজ করতে পারে? হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তো একটা হোম ল্যাব এনভায়রনমেন্ট বানাতে হবে। তো সেটার জন্য VMware বা ভার্চুয়াল বক্স টাইপের কোনো ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার আর ইউজ করলে। মেশিন স্পেসিফিকেশনটা একটু, মেশিন স্পেসিফিকেশন, মানে অনেকের আই কোশ্চেন থিঙ্ক। থাকে যে মানে এটা অ্যাকচুয়ালি অনেক যাদেরকে অ্যাজ এ বিগিনার, ঠিক আছে, আমরা জানি অ্যাজ এ বিগিনার আমি কোশ্চেন করছি যে মেশিন স্পেসিফিকেশন কিরকম হবে, যে কিরকম মানে কতটা কি র্যাম হবে বা কতটা কি হার্ড ডিস্ক হ্যাঁ, থাকবে। হ্যাঁ, ল্যাপটপ। হ্যাঁ, যদি যদি মানে হোম হোম ল্যাবে প্র্যাকটিস করতে চাও তাহলে একটু র্যামটা বেশি লাগবে। হ্যাঁ, সিপিইউটা ওই i5 হলেই হয়ে যাবে। বাট র্যামটা যদি 16 GB হয় তাহলে অনেকটা সুবিধা হবে, তাহলে অনেকগুলো মেশিন তুমি ইউজ করতে পারবে একসাথে। র্যামটাকে মানে ইয়ে কনসিডার করতে হবে। অন্য কিছু থাকুক, মানে সিপিইউটা থাকবে আর র্যামটা থাকবে। র্যামটা যত ইয়ে হবে তত বেশি মেশিনস ইউজ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম। আর একটা যেটা কোশ্চেন হয় ওটা, সেটা হলো সাইবার সিকিউরিটি রিলেটেড জব কি কি হতে পারে, সেটা গভর্নমেন্ট হোক বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন হোক, আদৌ কি সিকিউর জব হয় কিনা, বা কতটা এটা ফিউচারের জন্য ফ্লেক্সিবল, বা ফিউচার টেকনোলজির জন্য সাইবার সিকিউরিটিটা কতটা মানে ফ্লেক্সিবল আমাদের ক্ষেত্রে, বা যারা স্টুডেন্ট আছে হ্যাঁ, যারা এবার ফিউচারে কাজ করতে চায়। হুম, হুম, হুম। এবারে সাইবার সিকিউরিটিতে কোন জিনিসটা, হ্যাঁ, কোন কোন পার্টিকুলার টপিকটা বেশি ইয়ে চলছে, হ্যাঁ। যেরকম মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ইয়ে চলে যে ধরো একটা একটা টাইমে কোনো অনেকগুলো কোম্পানি গোল্যান্ড ডেভেলপার হায়ার করতে শুরু করে দিল বা রাস্ট ডেভেলপার হায়ার করতে শুরু করে দিল। সিমিলারলি সাইবার সিকিউরিটিতেও এক একটা টপিকস আসে যে এই টাইমে, হ্যাঁ, এখন এই এই পজিশনে হায়ার করছি, হ্যাঁ। তো লেটসে কোনো কোম্পানি আছে যে আহ, অনেক রকমের মানে পজিশনে হায়ারিং হয়, হ্যাঁ। তো মেইনলি স্টার্টিং এ যদি যে দেখতে যাও তাহলে পেন টেস্টিং এর অনেক রোলস পাবে, হ্যাঁ। বাট পেন টেস্টিং রোলস এ অনেক কম্পিটিশন থাকে, হ্যাঁ। সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইউনিক ইউনিক স্কিল। ফর এক্সাম্পল ম্যালওয়্যার রিসার্চ বা ক্লাউড সিকিউরিটি বা আহ, এইগুলোতেই মেইনলি নেয়, হ্যাঁ। রেড টিমিংও এখন অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে। তো আহ, এইগুলোই মেইনলি। ক্লাউড সিকিউরিটি এখন অনেক ইয়ে চলছে, হেভি চলছে, হ্যাঁ। AWS, Azure, এইগুলো সিকিউরিটি যদি জানো, হ্যাঁ, তাহলে আহ, এগুলো এখন অনেক ভালো হায়ারিং হচ্ছে। তো গভর্নমেন্টে আই থিঙ্ক ফরেনসিক্স এর জন্য মেইনলি নেয়, ফরেনসিক্স এর জন্য মেইনলি নেয়। আর
সেরকম আমি ঠিক জানি না গভর্নমেন্ট জবস। যতগুলো দেখেছি দে আর মেইনলি ফর ফরেন্সিক্স অ্যান্ড অ্যান্ড্রয়েড। হ্যাঁ। আমারও যতগুলো দেখা আছে এগুলো যারা আর কি সিক্রেট এজেন্সি বা যারা রয়েছে বেশিরভাগ সেক্ষেত্রে হায়ার করেন আমি হুম যতটুকু রিসার্চ করে দেখেছি। হুম হুম। তো তো হ্যাঁ, হ্যাঁ, তো তো মেইনলি ডিপেন্ড করছে, হ্যাঁ, যে অনেক ভালো কোম্পানি আছে যেখানে মানে সিকিউর, জব সিকিউরিটি ভালোই হবে, হ্যাঁ। আহ, খারাপ খুব একটা জব সিকিউরিটি নয়, বাট ওই ওই রকমই আইটি অন্য ফিল্ডের সাথে সেমই এটা। দিস ইজ অলসো সেম অ্যাজ দি আদার ফিল্ডস ইন আইটি। তোমার যদি অন্য ফিল্ডসে যেরকম জব সিকিউরিটি আছে প্রাইভেট কোম্পানিতে, এরকম এখানেও সেম জব সিকিউরিটি আছে। তো আহ, ওটাই, মানে চিন্তা করার কিছু নেই যে জবস নেই বা এরকম মার্কেট, ইয়ে মার্কেটে কোনো জব নেই বা আহ, কোনো কোম্পানি আসে না, সেরকম কিছু নয়। মার্কেট, আইটি মার্কেট যেরকম চলবে, হ্যাঁ, সাইবার সিকিউরিটি মার্কেটও সেরকমই ইয়ে হবে, হ্যাঁ, যেরকম নতুন টেকনোলজি আসবে কিছু, এআই আসছে এখন। হুম, তো এখন এআই সিকিউরিটির জন্য অনেক কোম্পানিজ হায়ার করছে, প্রম্পট ইনজেকশন এইসব চেক করার জন্য অনেক কোম্পানি হায়ার করছে। তো এইগুলো ইউনিক ইউনিক কয়েকটা সাইবার সিকিউরিটি পজিশন আছে যেগুলোতে অনেক হাই মার্কেট ভ্যালু চলছে এখন। তো এগুলো হলে ভালো। আচ্ছা, তোর একটা যেটা হচ্ছে তোর পার্সোনাল ব্যাপার এটা সেটা হচ্ছে হুম। আহ, তোর সাইবার সিকিউরিটিতে কি হয় মানে এক একজন যখন তোর মেন স্ট্রিম কি ছিল কম্পিউটার সায়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কম্পিউটার সায়েন্স ছিল। হ্যাঁ। তো সেখান থেকে তুই কেন সাইবার সিকিউরিটিটাকে চুজ করলি? আহ আমার সাইবার সিকিউরিটি তো প্রথম থেকেই ইন্টারেস্ট ছিল, মানে কলেজ জয়েন করার আগে থেকেই ইন্টারেস্ট ছিল, হ্যাঁ, যে কম্পিউটারের ভেতরে কি হচ্ছে, আমি একটা প্রোগ্রাম লিখলে কম্পিউটারটা এরকম করে কেন রিয়াক্ট হচ্ছে, তো এইগুলোর উপর আমার কিউরিওসিটি অনেক বেশি ছিল। তো আমি কলেজে ওঠার পরে আরো স্টাডি করতে শুরু করলাম, হ্যাঁ, কম্পিউটারটাকে আরো কি করে ম্যানিপুলেট করতে পারো, এমন কি প্রোগ্রাম লিখবো যে কম্পিউটারটা একটা ডিফারেন্ট ভাবে বিহেভ করছে। হ্যাঁ, মানে এমন একটা প্রোগ্রাম লিখলাম, হ্যাঁ, আহ, যেটাতে ধরো অনেক কোনো কোনো উইন্ডোজে স্টোর ডেটা গুলো এক্সট্রাক্ট হয়ে গেল, ডাম্প হয়ে গেল, হ্যাঁ, তারপরে মানে উইয়ার্ড উইয়ার্ড সব মালিশিয়াস প্রোগ্রামস রিসার্চ করা শুরু করলাম তখন। তারপরে আস্তে আস্তে পেন টেস্টিং এইসবের দিকে আহ, ইয়ে হলো, নলেজ হলো। হ্যাঁ, তো এরকমই। হ্যালো। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটাই। তো কম্পিউটার সায়েন্সের থেকে সাইবার সিকিউরিটি তারপরে যে জার্নিটা সেটা সবাই আশা করি শুনুন। আহ, আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন থাকলে পরে সেটা করতে পারো। তো ব্যাপার যেটা হচ্ছে যে আহ, এই যে পেনিট্রেশন টেস্টিং বা হ্যাঁ ম্যালওয়্যার ক্রিয়েট করা, হ্যাঁ 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 তো এই যে জিনিসগুলো আমরা করছি, হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা সাপোজ কেউ বিগিনার কেউ টেস্ট করছে, তো কি করতে টেস্ট হচ্ছে? হ্যাঁ কোনো একটা লাইভ সার্ভার সে টেস্ট করছে, তো হ্যাঁ সেখান থেকে কিছুটা ভার্নাবিলিটি পেলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভার্নাবিলিটি বলতে যারা নর্মাল ইউজার আছে ওগুলোকে ভার্নাবিলিটি হচ্ছে কোনো একটা ফল্ট বা কিছু একটা প্রবলেম রয়েছে সেটা খুঁজে বের করা।
তো ভার্নাবিলিটি পেলো সেখান থেকে বা লুপ পেলো, এবার সেটা যখন রিপোর্ট করছে সেটা অ্যাজ এ ক্রাইম ধরা হবে না সেটা তার প্লাস পয়েন্ট ধরা হবে? সাপোজ হ্যাঁ। তোর একটা অর্গানাইজেশন রয়েছে, সেখানে তুই হুম ক্লাউড হোস্টিং নিচ্ছিস বা তোর কোনো একটা হুম সার্ভার হুম রয়েছে, হুম আমি সেখানে একটা টেস্ট হুম করলাম, করে আমি একটা হুম। রিপোর্ট ক্রিয়েট করলাম যে এই ভার্নাবিলিটি গুলো রয়েছে, তারপরে তোকে সেই রিপোর্টটা সেন্ড করলাম। এটা তুই আমার প্লাস পয়েন্ট ধরবি না সেটা এজ এ ক্রাইম ধরবি? রাইট রাইট রাইট। সেটা সেটা ডিপেন্ড করছে, হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর আছে। হুম, ফার্স্ট অফ অল দেখতে হবে যে যে কোম্পানিটার সার্ভারে টেস্ট করছো, হ্যাঁ, হুম, সেই কোম্পানিটার কোনো ওপেন বাগ বাউন্টি প্রোগ্রাম চলছে কিনা। হুম। তো আচ্ছা, হ্যাকার ওয়ান বলে একটা ওয়েবসাইট আছে, ওইখানে সব কোম্পানি, মোস্টলি সব কোম্পানি, হ্যাঁ, নিজেদের বাগ বাউন্টি প্রোগ্রামস ইয়ে করে, পোস্ট আচ্ছা, করে। মানে বাগ বাউন্টি প্রোগ্রামস মানে কি, যে আমার ধরো একটা কোম্পানি আছে, হুম, হ্যাঁ, আমি বলবো যে আমার এই এই প্রোডাক্ট গুলোকে তোমরা টেস্ট করো। টেস্ট করে যদি কোনো ফল্টস বেরোয়, আমি ডিপেন্ডিং অন দ্য ফল্ট কত, বা ডিপেন্ডিং অন দ্য বাগ, আমি সেই হিসেবে টাকা দেবো। যদি খুব ছোট বাগ হয়, আমি $200 দেবো, বা যদি খুব বড় বাগ হয়, আই উইল গিভ $5,000। হ্যাঁ, অনেক সময় অনেকে 10,000 পেয়েছে, $20,000 পেয়েছে, হ্যাঁ, অনেক সিরিয়াস বাগস এর জন্য। হ্যাঁ, তো আমাকে ফার্স্টে চেক করতে হবে যে ওই কোম্পানিটা, যাদের সার্ভার, ওই কোম্পানিটার কোনো ওপেন বাগ বাউন্টি প্রোগ্রাম আছে কিনা। যদি থাকে, তাহলে আমি বাগ বাউন্টি প্রোগ্রামটা থ্রু দিয়ে, হ্যাঁ, মানে হ্যাকার ওয়ানের থ্রু দিয়ে আমি কোম্পানিটাকে একটা ডিটেইল রিপোর্ট লিখে দেবো যে আহ, এই এই ফল্টস আছে, এই এই বাগস পেয়েছি আমি, হ্যাঁ, এরম এ হচ্ছে, হ্যাঁ। আহ, তখন কোম্পানি আমাকে সেইভাবে রিওয়ার্ড করবে, হ্যাঁ। আর সেটাও আরেকটা জিনিস দেখতে হবে যে বাগ বাউন্টি প্রোগ্রামের মধ্যে ওই সার্ভারটা স্কোপের মধ্যে আছে কিনা, হ্যাঁ। একটা স্কোপ দেওয়া থাকবে যে এই এইগুলোকেই টেস্ট করবে, এর বাইরে যাবে না, হ্যাঁ। এবার যদি এর বাইরে যদি থাকে, স্কোপের বাইরে যদি থাকে, হুম, আর আমি যদি কোম্পানিকে রিপোর্ট করি, তখন কোম্পানি আমার রিপোর্টটা ফার্স্ট অফ অল রিজেক্ট করবে, হ্যাঁ। আর আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলতে পারে যে এটা ডিসক্লোজ করো না, এরকম, হ্যাঁ। কোম্পানির উপরে ডিপেন্ড করছে। মোস্টলি লিগাল স্টেপস নেয় না, হ্যাঁ, বলবে যে প্লিজ এটাকে আর ইয়ে করো না, হ্যাঁ, টাচ করো না, এই হুম, রিসোর্সটাকে, এই অ্যাসেটটাকে টাচ করো না। তা তারপরে আরেকটা জিনিস আসছে, দ্যাট ইজ কোম্পানিটা কতটা, কোম্পানিটার, আমি আমি সার্ভারে, হ্যাঁ, কতটা অ্যাক্সেস করেছি, হ্যাঁ। লেটস সে আমি সার্ভারটাকে, মানে একটা প্রুফ অফ কনসেপ্ট হিসেবে, মানে হুম, ফার্স্ট কয়েকটা স্টেপ আমি জাস্ট এমন একটা প্রোগ্রাম এক্সিকিউট করছি যে ওই প্রোগ্রামটা কমপ্লিট হলে সার্ভারটা সার্ভারটাতে আমি যে কোনো চেঞ্জেস করতে পারবো, হ্যাঁ। হুম, বাট আমি দেখালাম যে আমি এইটা করতে পারি, আমি করছি না, করিনি, বাট আমি করতে পারি। ঠিক আছে, করে আমি কোম্পানিকে রিপোর্ট পাঠালাম, কোম্পানি বলবে ঠিক আছে। কোম্পানিকে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করলাম, কোম্পানি বলবে ঠিক আছে, কোনো ইস্যুস নেই। কোম্পানি এই এই ক্ষেত্রে কোম্পানি মোস্টলি ইয়ে করে না, আহ, খুব একটা অ্যাগ্রেসিভ হয় না। বাট ইন কেস আমি যদি সার্ভারে অ্যাক্সেস করিনি, সার্ভারের ডিস্ক টাচ করিনি কোনোভাবে, ইন দ্যাট কেস কোম্পানি কোম্পানি সক টিম যদি দেখে যে এরকম অ্যাক্সেস হয়েছে বা কিছু একটা চেঞ্জেস হয়েছে সার্ভারে, ইন দ্যাট কেস কোম্পানি আমার আইপি ওয়াইপি ট্রেস করা শুরু করে দিতে পারে, পুরো ফুল একটা থ্রেট হান্টিং টিম লাগিয়ে দিতে পারে, প্রফেশনাল থ্রেট হান্টিং টিম লাগিয়ে দিতে পারে। তখন ইন দ্যাট কেস তোমাকে যদি ট্রেস করা হয়, তখন কোম্পানি সিউ করতে পারে, হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্টের জন্য। তখন একটা ইস্যু হতে পারে, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল আমাকে যদি টেস্ট করতেই হয়, আমি ফার্স্টে পাবলিক বাগ বাউন্টি প্রোগ্রামসে যাব, দিয়ে দেখবো যে কোন কোন স্কোপ আছে, কোন কোন কোম্পানি কি কি স্কোপ আছে, ওইখানে আমি টেস্ট করব, হ্যাঁ। আমি মানে র্যান্ডমলি কোনো সার্ভারকে আমি টেস্ট করবো না, কোনো র্যান্ডমলি কোনো সার্ভারকে আমি ছুঁয়ে দেখবো না, হ্যাঁ। কারণ আমাকে যতটা সম্ভব ততটা লিগাল
লিগাল অ্যাকশনস এর লিগাল অ্যাক্টিভিটিস এর থেকে আমাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, কারণ আমার একটা ক্যারিয়ার আছে, আর ক্যারিয়ারটাকে আমাকে দাঁড় করাতে হবে, রাইট? হ্যাঁ, হুম, এবারে লেটসে আমার এগেনস্টে কেস হয়ে গেল, কোনো কোম্পানি কেস করে দিল, তখন আমার তো অনেক প্রবলেম হয়ে যাবে। হুম, সো ইন দ্যাট কেস আমি কোনো র্যান্ডম লোকের কোনো প্রপার্টি আমি টাচ করব না। আমি আমি রাস্তায় যেতে যেতে কারোর গাড়ি খুঁচিয়ে দেখি না। হ্যাঁ, হুম, সেরকমই। তো এবার আমি আমি র্যান্ডমলি কারো সার্ভার আমি টাচ করে দেখবো না। তো আমাকে যদি টেস্টিং করতেই হয়, নিজের সার্ভার বানাবো, নিজের সার্ভার বানিয়ে ভিএমওয়্যার এর মধ্যে তুমি যেরকম বললে, হুম। হ্যাঁ, ওরকম সেট আপ করে টেস্ট করব। বা আমি পাবলিক অনলাইন বাগ বাউন্টি প্রোগ্রামে গিয়ে চেক করব। বা সিটিএফ কম্পিটিশন হয়, হ্যাক দ্য বক্স হয়, হ্যাক দ্য বক্সে গিয়ে নিজের স্কিলস প্র্যাকটিস করব। তো এইগুলো করলে মানে আমার অল ওভার আমি লিগ্যাল ট্রাবলস এর বাইরে থাকবো, আর আহ, আমার আমি লাভে থাকবো। হ্যাঁ, নিজেকে সেফ রাখতে পারবো অ্যাজ আ পেনিট্রেশন টেস্টার। আচ্ছা, একজনের কোশ্চেন এসছে, বাগ বাউন্টি কি করে স্টার্ট? হ্যাঁ, তো বাগ বাউন্টির জন্য মোস্টলি কোম্পানিজ গুলো যে যে স্কোপস দেয়, হ্যাঁ, সেগুলো মেইনলি ওয়েব বেসড হয়। হ্যাঁ, আহ, কোনো কোম্পানি কোনো লগ ইন পোর্টাল বা কোনো বিল্ডিং পোর্টাল দিয়ে দিল, হ্যাঁ, ওইগুলোকে টেস্টিং করতে হয়। ঠিক আছে? তো বেসিক কিছু ওয়েব ভালনারেবিলিটিস ফার্স্টে শিখবে, হ্যাঁ, কি করে কাজ করে, জাভাস্ক্রিপ্টে ব্যাক এন্ডে কি করে হচ্ছে, এসকিউএল ইনজেকশন, এক্সএক্সি বা ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, এগুলো কি করে কাজ করে, এগুলো ব্যাকগ্রাউন্ডে কি করে হচ্ছে, এইগুলোকে ভালো করে এই কনসেপ্ট গুলোকে ফার্স্টে গ্রাস্প করতে হবে। ঠিক আছে? দেন কি করবে, দেন যে স্কোপস গুলো আছে ওই স্কোপস গুলোতে টার্গেটেড কিছু, মানে সিলেক্টেড কিছু বাগস, হ্যাঁ, লেটস সে ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, আমি আহ, কয়েকটা সিলেক্টেড, হ্যাঁ, ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি আমি আহ, সবকটা স্কোপস এর মধ্যে ট্রাই করতে শুরু করব। ঠিক আছে? দেখবো যে এই স্কোপস গুলোর মধ্যে আছে কিনা। হ্যাঁ, কোনো না কোনো স্কোপসে থাকবেই। তো ইন দ্যাট কেস আমি একটা ইয়েতে পেয়ে যাব, বা আমি তিনটে বাগস নেবো, তিনটে বাগস নিয়ে আমি সবকটা স্কোপসে ট্রাই করতে শুরু করব, যেগুলো আমি ভালো করে জানি, যেগুলোর কনসেপ্ট গুলো আমার ভালো করে মাথায় আছে, আমি একদম ব্যাকগ্রাউন্ড থেকে জানি কি করছে কনসেপ্ট গুলো। তো আমি ওই বাগস গুলোকে আমি টেস্টিং করতে শুরু করবো, ঘুরিয়ে ফিরিয়ে, বাইপাস বাইপাস সব, ফায়ারওয়াল বাইপাস টাইপাস দিয়ে, সব রকমের ফিল্টার বাইপাস দিয়ে আমি সব রকমের ভালো করে এই তিনটে বাগস বা দুটো বাগস আমি চেক করব সব কটা স্কোপের মধ্যে। ঠিক আছে? এরকম করে সব কটা স্কোপ যখন হয়ে যায়, তার মধ্যে একটা না একটা মানে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, তো এরকম করে আস্তে আস্তে একটা করে দুটো করে বাগস নিয়ে আমি প্র্যাকটিস মানে চেষ্টা করতে থাকবো থ্রু আউট অল দ্য স্কোপস। তো এরকম করে মানে স্টার্টিং করতে হবে বাগ বাউন্টিতে। ওকে, তো আচ্ছা, কোশ্চেনটা করেছিল দইপান। তো দইপান আজ করেই অ্যান্সার পেয়ে গেছি। যদি এখনো ডাউট থাকে তো আহ, বলতে পারিস কমেন্টে। তো যেটা রিতাবান বললো যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, যেটা আমার যেটা স্টুডেন্ট এখন আছো, যেটা দেখিয়েছিলাম CSRF শর্ট ফর্ম, সেটারই ফুল ফর্ম হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফর। সো এবার যেটা হচ্ছে, বাগ বাউন্ডি নিয়ে যখন কোশ্চেন করলো, তো সিটিএফটা বাগ বাউন্ডির জন্য কতটা এফেক্ট ফেলে? আচ্ছা, সিটিএফ, হ্যাঁ, সিটিএফ অনেক টাইপের সিটিএফ হয়। তুমি মানে তোমার স্কিলস এর উপরে তোমার পছন্দের মতো সিটিএফ খেলতে পারো। আহ, তো বাগ বাউন্টির জন্য যদি এফেক্টিভ হতে হয়, তার জন্য ওয়েব বেস সিটিএফ গুলো খেলবে। হ্যাঁ, তো ওটাতে অনেক বেসিক কনসেপ্টস গুলো অনেক ক্লিয়ার হবে। অনেক অনেক রকমের বিভিন্ন রকমের ভালনারেবিলিটিস প্র্যাকটিস হবে তোমার। তো সিটিএফ খেলা ভালো, উম, ভালো প্র্যাকটিস, আচ্ছা, তোর পার্সোনালি সিটিএফ প্ল্যাটফর্ম কি ছিল? ভালো কনসেপ্ট আসবে, সিটিএফ খেলা যায়। আর সিটিএফ, হ্যাঁ, বলো বলো। তোর তুই যখন প্র্যাকটিস করতি,
হ্যাঁ, তো তোর পার্সোনালি কোন প্ল্যাটফর্মটা বেস্ট লাগতো সিটিএফ এর জন্য? মানে প্রচুর প্ল্যাটফর্ম তো রয়েছে, হ্যাক দ্য বক্স আছে, তারপরে তোর হুম, হুম, হ্যাকমি রয়েছে, ট্রাই হ্যাকমি, দেন ভার্নাবেল হাব রয়েছে। আহ, হুম। এরকম প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে। তো তোর বেস্ট প্ল্যাটফর্ম কোনটা মনে হতো যে এটা বেস্ট প্ল্যাটফর্ম? মানে তুই বেস্ট কোনটাকে প্ল্যাটফর্ম মানে সাজেস্ট করতে চাস? মানে অ্যাজ এ বিগিনার যদি কেউ স্টার্ট করতে, কোন প্ল্যাটফর্ম থেকে কোন প্ল্যাটফর্মটাকে তুই সাজেস্ট করবি যে এখান থেকে স্টার্ট করতে পারো, তারপর আস্তে আস্তে আরো ডেভেলপ? রাইট? অ্যাজ এ বিগিনার বলবো ট্রাই হ্যাকমি স্টার্ট করতে, কারণ ট্রাই হ্যাকমিতে তোমার পার্টিকুলার টপিকের উপরে মেশিন দেওয়া আছে। আমি যদি অ্যাক্টিভ ডিরেক্টরি প্র্যাকটিস করতে চাই, তো অ্যাক্টিভ ডিরেক্টরির ওপরে একটা অনেকগুলো মেশিন দেওয়া আছে, ইনক্লুডিং গাইডস, যে আমাকে এটার পরে কি করতে হবে, এটার পরে কি করতে হবে, এটার পরে কোনটা করতে হবে। তার সাথে সাথে স্টাডি মাটেরিয়ালসও দিয়ে দেয়। ট্রাই হ্যাকমিতে রাইট আপসও দিয়ে দেয়। তো ওই রাইট আপস গুলো পড়ে পড়ে, মানে প্রথমে মনে হবে যে রাইট আপস পড়ছি কেন, সলিউশন দেখে দেখে করছি কেন, কিন্তু রাইট আপস পড়ে পড়ে সলভ করার থেকে, সলভ করলে একটা আহ, একটা মেন্টালিটি চলে আসে যে হ্যাঁ, আমাকে এটার পরে এটা ট্রাই করতে হবে, এটার পরে এটা ট্রাই করতে হবে। এরকম করতে করতে যখন অভ্যেসটা হয়ে যাবে, তখন আস্তে আস্তে হ্যাক দ্য বক্সে শিফট করো। হ্যাঁ, হ্যাক দ্য বক্সে ইজি মেশিন থেকে স্টার্ট করবে। তারপরে মানে হবে না, প্রথমের দিকে হবে না। হ্যাক দ্য বক্সে ভালো কমিউনিটি আছে, ডিসকর্ড সার্ভার জয়েন করবে, হ্যাক দ্য বক্সের ডিসকাশন ফোরাম আছে, ওইগুলোতে জিজ্ঞেস করবে যে হিন্টস দাও আমাকে, এটার পরে আমি কি করতে পারি। তখন যারা অন্যরা যারা সলভ করছে তারা ভয় বলবে যে এটা করলে হতে পারে, এটা করলে হতে আমি জানি না, বাট এটা করলে হতে পারে। তো এরকম করে সবার সবার হিন্টস গুলো নেবে, সবার টেকনিক্স গুলো ট্রাই করবে। এরকম করতে করতে মানে 2 দিন ধরে একটা মেশিন হবে, বাট ওইটা একটা মেশিন সলভ করতে করতে যা নলেজ আসবে, হ্যাঁ সেটা মানে অনেক বড় নলেজ হবে। কারণ একটা জিনিস সলভ সলভ করার জন্য তুমি অনেক কিছু পড়তে হচ্ছে তোমাকে। তো পরের দিকে হ্যাক দ্য বক্সটা করলে মানে ভালো হয়। ফার্স্টে ট্রাই হ্যাক দিয়ে স্টার্ট করা উচিত। আচ্ছা, দৈপায়ন আমার প্রশ্ন করেছে, স্যার ফ্রি সিটিএফ কোথায় পাবো? বেশিরভাগ জায়গায় পে করে সিটিএফ প্লে করতে হয়। কি বলছেন, বুঝলাম না। মানে ফ্রি যে প্ল্যাটফর্ম, ফ্রি প্ল্যাটফর্ম কোথায় পাবো বলছি, যে বেশিরভাগই মানে পে করতে হচ্ছে। ফ্রি প্ল্যাটফর্ম কি কি রয়েছে? আহ ট্রাই হ্যাকমিতে অনেক কিছুই ফ্রি আছে। হ্যাঁ, ট্রাই হ্যাকমিতে মানে বেশিরভাগ মেশিনই আই থিঙ্ক ফ্রি আছে। আহ পেড পেডও অনেক অনেক মেশিন আছে, বাট ফ্রিতে অনেক ভালো ইয়ে হবে ট্রাই হ্যাকমিতে। আর তাছাড়াও হ্যাক দা বক্সে যে নতুন মেশিন গুলো বেরোয়, ওইগুলো একদম ফ্রি, একদম মানে তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। যে কারেন্ট চ্যালেঞ্জেস গুলো চলছে, ওইগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। তাছাড়াও সিটিএফ টাইম বলে একটা ওয়েবসাইট আছে, ওইখানে তুমি আপকামিং সিটিএফ কম্পিটিশনস তুমি চেক করতে পারো। তো লেটস সে কোনো একটা কলেজ কোনো সিটিএফ কোম্পানি সিটিএফ কম্পিটিশন অর্গানাইজ করছে, তো তুমি সেটা দেখতে পাবে, তোমার ক্যালেন্ডারে সেট করে নিতে পারবে, তোমার টিম বানিয়ে তোমার টিম মেম্বার্স অ্যাড করতে পারবে। দেন তোমরা ওই টিম, আন্ডার দ্যাট নেম অফ দ্য টিম তোমরা রেজিস্টার করতে পারবে ইয়েতে, কম্পিটিশনটাতে পার্টিসিপেট করতে পারবে। ওটা একদম ফ্রি, পুরো ফ্রি। আর যেহেতু আহ, অনেক অনেক নতুন নতুন সিটিএফ চ্যালেঞ্জেস আসে, তো মানে অনেক নতুন নতুন অর্গানাইজেশন সিটিএফ অর্গানাইজ করে, তো কখনো রিপিটেটিভ হয় না এগুলো। হ্যাঁ, মানে রিপিটেটিভ হয় একটা দুটো প্রবলেমস, রিপিট তো করবেই, হুম। বাট একদম ফ্রি হয় কম্পিটিশন গুলো। তোমরা নিজেদের ইচ্ছে মতো খেলতে পারো, আর সলভ না করতে পারলেও কোনো অসুবিধা নেই। যখন সলভ হয়ে যাবে, হ্যাঁ, তারপর মানে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, উইনার ডিক্লেয়ার হয়ে যাবে, তখন যারা উইনার্স হয় বা যারা সলভ করে থাকে তারা সলিউশনস গুলোকে পোস্ট করে দেয়। হ্যাঁ, সিটিএফ টাইমেই একটা পোর্টাল আছে, ওইখানে পোস্ট করে দেবে। ওইখান থেকে তোমরা সলিউশনস গুলো পড়ে পড়ে নিজের নলেজটা বাড়াতে পারবে। ঠিক আছে, তো এটা খুব সহজ উপায়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, যারা অ্যাজ এ বিগিনার জয়েন করছে বা যারা স্টুডেন্ট টাইপের রয়েছে এখন,
তো অনেক প্রশ্ন থাকে যে মানে যেরকম হয় না যে রিভাইজ টাইম না আমরা যেরকম আরকি স্কুল লাইফে দেখেছি যে এটা আমরা ঠিক আছে আরেকবার রিভাইজ দিচ্ছি। তো সেরকমই হুম। সাইবার সিকিউরিটির জন্য কতটা মানে পার ডে কতটা টাইম দিলে পরে বেটার? সেরকম পার্টিকুলার কি আমরা টাইম ধরে দিতে পারি না যার যেরকম ক্যাপাসিটি তার উপরে সে টাইম দিতে পারে? বা আ আমার অনেক অর্গানাইজেশন আছে যে বলে দেয় যে ১ বছরের মধ্যে আমরা এতটা কমপ্লিট করে দেব বা আ এত দিনের মধ্যে একটা কমপ্লিট করে দেব। তো সেটা কতটা আ তারা কমপ্লিট করতে পারে বা কতটা ইফেক্টিভ হয়? আ বা যারা আরকি সেগুলোতে জয়েন করছে তাদের ক্ষেত্রে কতটা সেটা প্রফিটেবল? আমার তো মনে হয় যে আহ, টিচার পড়িয়ে দিতে পারে, হ্যাঁ টিচার টিচার তো পড়িয়ে দেবে। হ্যাঁ, এবারে কোনো ডাউট থাকলে সে বুঝিয়েও দেবে, বাট যেহেতু মানে আলটিমেটলি এটা স্টুডেন্টের উপরেই ডিপেন্ড করছে যে স্টুডেন্ট কতটা শিখলো, স্টুডেন্ট কতটা গ্রাস করতে পারলো, স্টুডেন্ট কতটা টাইম দিচ্ছে সেই টপিকটার উপরে, নিজের প্র্যাকটিসের উপরে। তো সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। এবার স্টুডেন্ট যদি বুঝতে পারছে না, হ্যাঁ, বাট 1 মাসে বুঝতে পারছে না, হ্যাঁ, তো বাট টিচার 1 মাসে ফিনিশ করে দিল কোর্স দিয়ে, একটা বলে দিল যে শিখে গেছে, তখন তাহলে তো হবে না। হ্যাঁ, হুম, কারণ টিচার পড়িয়ে দিয়েছে বা স্টুডেন্টটা বুঝতে পারেনি। তো ইন দ্যাট কেস আমি বলবো যে আহ, নিজেকে একটু তো টাইম ইনভেস্ট করতে হবে, মানে মোর দ্যান স্টাডিং, হ্যাঁ স্টাডিং এর থেকে বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে টাইম দেওয়া উচিত এই ক্ষেত্রে। হ্যাঁ। আহ, আমি বলতে চাইছি যে আমরা যদি নরমাল ডেভেলপমেন্ট যাই সেখানে স্টাডি ম্যাটেরিয়ালটা মানে খাতা কলমে বলা হয় সেগুলি খাতা কলমে আমরা করছি। আর যদি হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে আসি সেটা খাতা কলম থেকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডটাতে বেশি ডিপেন্ড করতে হবে। কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম একদম। হ্যাঁ, মানে নোটস বানাবে, বাট নোটস বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে হবে। যেই প্র্যাকটিস করে নেবে না, এর লং টার্মের জন্য মনে থাকবে এই জিনিসটা করেছিলাম, হ্যাঁ এরকম করে করেছিলাম। তো এটা লং টার্মের জন্য মনে থাকবে। আর এরকম অনেকের যেটা বলে যে স্যার বই সাজেস্ট করুন বা কোনো একটা পিডিএফ সাজেস্ট করুন। তো আ সেটা কোনো একটা বই যদি তারা কেনে বা পিডিএফ যদি নেয় সেটা বেশি ইফেক্টিভ হবে না এখন মানে আগে তো ChatGPT ছিল না বছর ২ এক আগে। আ তো হ্যাঁ, তখন কি হতো আমরা Google সার্চ করতাম। তো এখন ChatGPT হ্যাঁ। চলে আসছে। তো তোর কি মনে হয় যে পিডিএফ বা বই বেশি ইফেক্টিভ হবে না আমরা যদি ইন্টারনেটে তো এই জিনিসগুলোকে সার্চ করি সেটা বেশি ইফেক্টিভ? আমার মনে হয় ইন্টারনেটে যদি মানে অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেলস আছে, হ্যাঁ হুম, অনেক ভালো ভালো ইউটিউবের টিচার্স আছে। জন হ্যামন্ড, ইপসেক, হ্যাকারসপ্লয়েট, এরা এরা মানে হুম, একদম টপ লেভেলের সাইবার সিকিউরিটি টিচার্স। অনেক সাইবার সিকিউরিটি কন্টেন্ট ক্রিয়েটার আছে। হুম, তো ওদেরকে যদি ফলো করে, ওদের ভিডিওস গুলো যদি দেখে নোটস বানায়, দ্যাট ইজ মোর এফেক্টিভ। হ্যাঁ, কারণ ইনস্টেড অফ রিডিং সামওয়ান এলসেস নোটস বা কারোর অন্য কারোর পিডিএফ বই যদি দেখছে, হ্যাঁ হুম, এবার ধরো কেউ একটা পিডিএফ বই লিখেছে, ইন সেটা 4-5 বছর আগে লিখেছে, এবারে 4-5 বছর পরে তো টেকনোলজি চেঞ্জ হয়েছে। হুম, তো তখন সেই পিডিএফটা অতটা কাজে আসবে না। কিন্তু যদি তুমি ভিডিওস দেখো, লেটেস্ট ভিডিওস দেখো সাইবার সিকিউরিটি কন্টেন্ট ক্রিয়েটারদের, তখন ইন দ্যাট কেস তোমার নলেজটা অনেকটা মানে আপডেটেড থাকবে, আর অনেক ভালো মানে নলেজও আসবে। ঠিক আছে, তো আমি মানে মেইনলি এটাই ফলো করেছি যে ভিডিওস দেখে নোটস বানিয়ে আর সেটাকে তারপরে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে এই লার্নিং প্রসেসটা ফলো করেছি। তো একটা বোকা কোশ্চেন রয়েছে, বোকা বড় কোশ্চেন সেটা হলো আ সাইবার সিকিউরিটিতে আসার পরে বা যখন তুই জয়েন করিসনি বা জয়েন করার পরেও আশা করি এটা শুনেছি যে
উইন্ডোজ বেশি সিকিউর না। লিনাক্সটা সিকিউর বা লিনাক্স হ্যাক হয় না, ম্যাক হ্যাক হয় না। উইন্ডোজই একমাত্র হ্যাক হয় বা অ্যান্ড্রয়েডই হ্যাক হয়। তো এটা নিয়ে তুই কি বলতে চাস? উইন্ডোজে তো ফ্লজ আছে, অনেক ফ্লজ আছে, হ্যাঁ। উইন্ডোজের মানে মেইন প্রবলেম যেটা হয়, যেটার জন্য অনেক ইজিলি হ্যাক হয়, মানে বেশি হ্যাক হয়, দ্যাট ইজ, এক নম্বর তো হচ্ছে উইন্ডোজের মার্কেট শেয়ার অনেক বেশি, হ্যাঁ। উইন্ডোজ ইউসেজ অনেকটা ইজি লিনাক্সের থেকে, তাই জন্য উইন্ডোজের মার্কেট শেয়ার অনেক বেশি, ঠিক আছে। আরেকটা কি জিনিস, উইন্ডোজ হচ্ছে ক্লোজড সোর্স প্রপ্রাইটারি সফটওয়্যার। তার জন্য কি হয়, তার জন্য আহ, কোথাও অ্যাভেলেবেল নেই। উইন্ডোজের অনেক ডকুমেন্টেশন আছে, উইন্ডোজের ইন্টারনালস এর অনেক ডকুমেন্টেশন আছে, অনেক ডেভেলপারদের হেল্প করার জন্য অনেক documentation আছে, but পুরো সোর্স কোডটা একদম গোড়া থেকে কোথাও নেই, ঠিক আছে। তার জন্য কি হয়, তার জন্য ম্যালওয়্যার ডেভেলপারসরা অনেক অনেক রিসার্চ করে করে নিজেদের রিসার্চ করে উইন্ডোজের কার্নেলটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে অনেক সময় অনেক এমন এমন টেকনিক্স বের করে যেগুলো ডিটেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্টিভাইরাস কোম্পানিদের জন্য। তো ইন দ্যাট কেস তখন আহ, তখন মানে আহ, কোন ওইরকম ম্যালওয়্যার ছেড়ে দিলে তখন ওটাকে থামানো, ওই ম্যালওয়্যারটাকে ডিটেক্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অ্যান্টিভাইরাস কোম্পানিদেরও একটা অ্যাক্সেস লাগে যে আমরা যদি উইন্ডোজ এর সোর্স কোডটা পেতাম তাহলে আরো ইজি হয়ে যেত হুম, ডিটেকশন বানানো। তো তখন ওদেরকে আরো ওই ম্যালওয়্যারটাকে স্টাডি করতে হয়, স্টাডি করে সিগনেচার ডেভেলপ করতে হয়, এবারে বিহেভিয়ারটাকেও সিগনেচার করতে হয়, তো অনেক অনেক টাফ হয়ে যায় ইন দ্যাট কেস। তো এই জন্য উইন্ডোজে বলা হয় যে সিকিউর নয়, বা আহ, অনেক ইজিলি হ্যাক হয়ে যায়। তো সেটা সেরকম কোনো ব্যাপার নেই। বাই ডিজাইন কিছু ফ্লজ আছে যেগুলোকে অনেক ইজিলি ইউজ করে ম্যালওয়্যার ডেভেলপাররা, বাট অ্যাজ লং অ্যাজ তুমি কোনো উল্টো পাল্টা ফাইলস খুলছো না, কোনো উল্টো পাল্টা শেডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করছো না কোনো ফাইল, ততক্ষণ তোমার উইন্ডোজ সেফ থাকবে, হ্যাঁ। উম, এবারে আসা যাক লিনাক্সে। এবার লিনাক্সের কার্নেল হচ্ছে কমপ্লিটলি ওপেন সোর্স। হুম, তো যেহেতু ওপেন সোর্স, সেহেতু অনেক সিকিউরিটি রিসার্চ কোম্পানিজরা ওটা থ্রু দিয়ে কন্টিনিউয়াসলি, কোন প্রত্যেকটা আপডেটের থ্রু দিয়ে কন্টিনিউয়াসলি দেখতে থাকে যে কিছু ইস্যুস আছে কিনা, কোনো প্রবলেমস আছে কিনা, বা কোনো প্রবলেম থাকলে, কোনো বাগস থাকলে ওটাকে সিভিয়ারলি ইউজ করা যাবে কিনা, হ্যাঁ। অনেক সময় অনেক সময় মানে কোনো লিনাক্সের কোনো টুলস এর মধ্যেও অনেক সময় ম্যালওয়্যার পুশ করে দিতে পারে, বাট যেহেতু ওপেন সোর্স, তো হুম। তখন ডেভেলপারদের চোখে পড়ে যায়। তো তাই জন্য অনেক ইজিলি ক্যাচ হয়ে যায়, ঠিক আছে। তো রিসেন্টলি আই থিঙ্ক একটা লিনাক্সের একটা প্যাকেজ আছে, হ্যাঁ, টার দিয়ে। তো হুম, মানে আনজিপিং কম্প্রেশন ইউটিলিটি টার। তো ওই ইউটিলিটির একটা পার্টিকুলার লাইব্রেরির মধ্যে একটা ম্যালওয়্যার অথর ব্যাকডোর ইয়ে করে পুশ করে দিয়েছিল, হ্যাঁ। তো এবারে ওটা মানে সঙ্গে সঙ্গে চোখে পড়েনি। তো একজন ডেভেলপার কাজ করছিল, তো তখন দেখছিল যে আমার মেশিনটা স্লো চলছে, তো তখন সে চেক করেছিল যে এই পার্টিকুলার লাইব্রেরি থেকেই প্রবলেমটা ইস্যু হচ্ছে। তো ওই লাইব্রেরিটাকে চেক করলো যে এই লাইব্রেরিটাতে কি আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো ওইটা থেকে জানা গেল যে এরকম ম্যালওয়্যার পুশ করেছিল, ব্যাকডোর পুশ করেছিল। তো এরকম মানে লিনাক্সের ক্ষেত্রে অনেক ইজিলি ধরা পড়ে যায় বিফোর দে আর এক্সপ্লয়েটেড ইন দ্য ওয়াইল্ড। মানে অনেক সময় এক্সপ্লয়েট হয়েও যেতে পারে, বাট হলে উম, ধরা পড়ে যায়, তাড়াতাড়ি ধরা পড়ে যায় উইন্ডোজের উইন্ডোজের কম্প্যারিজনে। তো এই জন্যই বলা হয় যে লিনাক্স বেশি একটু সেফ। মানে যদি আমরা পার্টিকুলার বলতে হয় যে কোনো কিছুই সিকিউর না, ডিপেন্ড করছে ডেভেলপার আর ডিপেন্ড হ্যাকার। করছে, একদম 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 ডিপেন্ড করছে। হুম।
এবার যেটা হচ্ছে ম্যালওয়্যার বা আমরা যেটা শুনেছি ransomware বা ট্রোজান বা র্যাট হুম, বা পেলোড, এই যে জিনিসগুলো এগুলোকে আমরা কি করে ডিফারেন্ট ওয়েতে দেখবো বা এগুলো কি আদৌ কি ডিফারেন্ট না একভাবে কাজ করছে? বা যারা নরমাল ইউজার রয়েছে বা বিগিনার তাদের তাদেরকে আমরা মানে কিভাবে এই জিনিসটাকে এলাবোরেট করে বোঝাবো যে এটা এভাবে কাজ করে বা এগুলো করাটা ঠিক না যেটার জন্য এই প্রবলেম গুলো আসছে। correct. তো বেসিক্যালি র্যানসামওয়্যার এক ডিফারেন্ট ভাবে কাজ করে। ট্রোজান ডিফারেন্ট ভাবে কাজ করে। মানে ট্রোজান মানে কি? ট্রোজান মানে হচ্ছে একটা এমন একটা প্রোগ্রাম যেটা দেখে মনে হবে যে আহ, অন্য কোনো মানে নর্মাল প্রোগ্রাম, বাট যেই এক্সিকিউট করবে ওর ভেতরে আরেকটা প্রোগ্রাম থাকবে যেটা যেটা কিনা তোমার কম্পিউটারটাকে হার্ম করবে। হ্যাঁ, এবারে ট্রোজানের মধ্যেও র্যানসামওয়্যার হয়। র্যানসামওয়্যার কি করে? র্যানসামওয়্যার এবারে তোমার কম্পিউটারের সব ফাইলস গুলোকে এনক্রিপ্ট করে দেবে, দিয়ে বলবে যে এই এই ওয়ালেটে এত বিটকয়েন্স পাঠাও। দেন যদি না পাঠাও তাহলে তোমার ফাইল ডিক্রিপ্ট হবে না, যদি পাঠাও তাহলে একটা ডিক্রিপশন কি দেবে। তো ওই ডিক্রিপশন কিটাকে ইউজ করলে তখন তোমার ফাইলস গুলো ডিক্রিপ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে র্যানসামওয়্যার। আর মেইনলি আজকাল র্যানসামওয়্যার খুব কম দেখা যায়। হ্যাঁ, মেইনলি মানে ট্রোজানই ইউজ করে লোকে। আহ, তো মেইনলি লোকে কি ইউজ করে মানে বা কোনো অ্যাকচুয়াল থ্রেট অ্যাক্টরসরা কি ইউজ করে? আহ, তোমাকে একটা ট্রোজান পাঠালো, হ্যাঁ, ইমেলের থ্রু দিয়ে বা যে কোনো ইয়ে থ্রু দিয়ে, কোন একটা প্রোগ্রাম থেকে একটা ট্রোজান পাঠালো। নর্মাল প্রোগ্রাম ইনস্টল করবে, করার পরে আহ, ওই প্রোগ্রামটা নর্মালি চলে, বাট ওর ব্যাকগ্রাউন্ডে আরেকটা প্রোগ্রাম মেমরিতে ইনজেক্ট করে দেবে, যেটা ডিস্কে দেখা যায় না বাট মেমরিতে এক্সিস্ট করবে। এবারে ব্যাকগ্রাউন্ডে তোমার সব ডেটা গুলোকে একটু 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 করে এক্সট্রাক্ট করতে থাকবে কম্পিউটারের থ্রু দিয়ে। মানে তোমার কম্পিউটারের থেকে সব এক্সট্রাক্ট করতে থাকবে, ডেটা গুলোকে এক্সট্রাক্ট করে একটা সার্ভারে পাঠাবে। তো আজকাল ম্যালওয়্যারের ম্যালওয়্যার এরকমই দেখা যায়। র্যানসামওয়্যার খুব কমই দেখা যায়। আর একটা কোশ্চেন এসেছে বাগ বাউন্টি রিলেটেড। বাগ বাউন্টিতে বেশি কি কি টুল ইউজ করা হয়? আই থিঙ্ক বার্ব স্যুট সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বার্ব স্যুট, পোস্টম্যান এপিআই, আর কেউ কেউ পোস্টম্যানের জায়গায় ইনসমনিয়া ইউজ করে। হুম। আর পাইথন যদি থাকে, পাইথনের নলেজ যদি থাকে তাহলে অনেক কিছু অটোমেট করা যায়। এন ম্যাপ ইউজ করলেও মানে ডিপেন্ড করছে কিরকম স্কোপ আছে তোমার। হ্যাঁ, যদি বলে যে এই এতগুলো আইপি রেঞ্জেস আছে তখন বা এতগুলো স্কোপ আছে তখন এন ম্যাপ চালিয়ে দেবে এদের উপরে। তারপর ডিপেন্ড করছে। আহ, আমার এই গুলোকে সার্চ করতে হবে এরকম কোনো টুলস আছে? আহ, এই, তোমার 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 যদি একটা কোনো টিপিক্যাল ইউজ কেস লাগে, হ্যাঁ, তো সেই হিসেবে তোমাকে তোমাকে টুলস বানাতেও হতে পারে নিজের। ডিপেন্ড করছে, বাট মেইনলি হচ্ছে বার্ব স্যুট আর পোস্টম্যান, এইগুলো ইউজ হয়। এইগুলো এগুলো মাস্ট বাগ বাউন্টিতে। তো আরেকটা যেটা কোশ্চেন হচ্ছে সেটা হলো টোরেন্ট। আসলে টোরেন্টটা অনেকেই জানো। তো অনেকেই হ্যাঁ, হ্যাঁ, আছে যে কি হয় উইন্ডোজের মানে যারা একটু উইন্ডোজ ইউজার আছি আমরা, আহ, হ্যাঁ, বা বেশিরভাগ তো উইন্ডোজই ইউজ করা হয় কারণ ইউজার ফ্রেন্ডলি মনে হয় উইন্ডোজটা। তো কি হয় কারেক্ট। কিছু সফটওয়্যার আছে বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো পেইড, যেমন আমরা যদি ফটোশপ দেখি ফটোশপ পেইড, বা হ্যাঁ, আহ, কোনো একটা গেম যদি কেউ খেলতে হয় গেম বেশিরভাগই পেইড রয়েছে, বা হ্যাঁ, হ্যাঁ, উইন্ডোজের যেরকম মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা সেটাও পেইড। এটা কি হয় অনেকে টোরেন্ট থেকে ডাউনলোড করে বা কিছু মুভিজ হ্যাঁ, রয়েছে মুভিও অনেকে টোরেন্ট থেকে ডাউনলোড করে। তো correct। এটা কতটা সেফ একটা ইউজারের জন্য? হ্যাঁ, এটাও এটাও ডিপেন্ড করছে যে টরেন্টে কি আপলোড করেছে। হ্যাঁ, কেউ যদি কোনো কোনো থ্রেড একটা যদি কোনো ভুলভাল লোক যদি আপলোড করে থাকে, সে
ম্যালওয়্যার আপলোড করতে পারে, বা কোনো উল্টো পাল্টা যদি টরেন্ট সাইট হয়, তাহলে সেখানে ম্যালওয়্যার ডাউনলোড হওয়ার চান্সেস অনেক বেশি আছে। তো এইগুলো ডিপেন্ড করছে। হ্যাঁ, তো রিস্ক না নেওয়াই ভালো, আমি বলবো। আহ, এবার ধর যারা বিগিনার আছে তারা এই জিনিসগুলোকে টেস্ট করবে কি, যে আদৌ ওর হ্যাঁ, মধ্যে এবারে ম্যালওয়্যারটা আছে কিনা, বা ম্যালওয়্যার থাকলে সেটা কোন টুল ইউজ করতে পারে বা টুল কেউ ক্রিয়েট করতে পারে, সেটা correct। সম্বন্ধে। হ্যাঁ, তো ম্যালওয়্যার চেক করার অনেকগুলো রাস্তা আছে। ফার্স্ট অফ অল, ফাইলটা যেটা ডাউনলোড করলে ফাইলটাতে আগে চেক করতে হবে যে কোনো নোন সিগনেচার আছে কিনা। হ্যাঁ, তো তার জন্য তোমার একটা ইয়ারা ইঞ্জিনের এগেনস্টে রান করতে হবে। হ্যাঁ, আহ, হ্যাঁ, একটা ইয়ারা ইঞ্জিন, এমনি ইয়ারা ডট ইএক্সি ডাউনলোড করে রুলস এর এগেনস্টে তুমি রান করতে পারো। দেন কি চেক করতে হয়, যখন তুমি এক্সিকিউট করছো, এটা মানে সিম্পল ভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, তুমি জানো না যে এটা ম্যালওয়্যার কি ম্যালওয়্যার নয়, তুমি জাস্ট চেক করতে চাও। হ্যাঁ, তারপর কি করে রান করবে যখন ম্যালওয়্যার বা ওই সফটওয়্যারটাকে, তখন চেক করছে কি কি প্রসেস ক্রিয়েট করছে, কি কি ফাইল রাইট করছে, কি 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 রেজিস্ট্রিতে কি। ভয়েসটা কেটে গেছে ঋতুবান, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে মাইক। হ্যালো। কোন একটা অদ্ভুত টাইপের নেমে ফাইল রাইট করলো, বা কোন একটা রেজিস্ট্রি কি চেঞ্জ করলো যেটার কোনো দরকারই নেই ওই প্রোগ্রামটার জন্য, বা এমন কোন একটা ওয়েবসাইটে বা এমন কোন একটা আইপি অ্যাড্রেসে অ্যাক্সেস করছে যেটা কিনা ফ্ল্যাগড নোন মালিশিয়াস আইপি অ্যাড্রেস। তো ইন দ্যাট কেস তুমি জানতে পারবে যে হ্যাঁ, এটা একটা ম্যালওয়্যার প্রোগ্রাম। এইগুলোকে টেস্ট করার জন্য একটা মানে একটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে টেস্ট করাই ভালো। এবার ম্যালওয়্যার যেটা আহ, বলি, এটার সাথে ফিশিং এর কি কোনো রিলেশন আছে, বা ফিশিংটা কিভাবে কাজ করছে, বা ফিশিং অ্যাটাক হলে পরে কিভাবে কাজ করতে পারে সেই জিনিসটা? ফিশিং, হ্যাঁ, তো ফিশিং এ মেইনলি তোমার ক্রেডেনশিয়ালস গুলোকে এক্সট্রাক্ট করার চেষ্টা করে। তোমাকে একটা লিঙ্ক পাঠাবে ইমেলের থ্রু দিয়ে বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো এসএমএস এর থ্রু দিয়ে একটা লিঙ্ক পাঠাবে। তুমি আহ, খুলবে, খুলে দেখবে যে লিঙ্কটা হচ্ছে কোনো নোন ওয়েবসাইটে, যেখানে তোমার ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করতে বলে। বাট তুমি যদি ওটা ওই লিঙ্কটার বা ওই ওয়েবসাইটের ডোমেনটা চেক করো, দেখবে যে ইন কেস অফ ফিশিং লিঙ্কস আর ফিশিং ডোমেন একটু ডিফারেন্ট থাকবে। লেটস সে facebook.com, তো ফিশিং ডোমেন যদি কেউ বানায় তাহলে সে বানাবে ফেসবুক ড্যাশ সামথিং কিছু একটা দিয়ে দেবে, xyz.com। হ্যাঁ, তো চট করে দেখে মানে বুঝতে পারবে না, এমন ভাবে বানাবে। তো এইটা হয় এরকম করে, মানে মেইনলি ফিশিং ধরা যায় যে এটা ফিশিং ডোমেন। আহ, আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের মতো, এরপরে যদি টাইম হয় তখন আবার বসে। তো লাস্ট কোশ্চেন হচ্ছে হচ্ছে এটা, সেটা হলো ব্লু টিমিং, রেড টিমিং আমরা বুঝলাম, কিছু অ্যাটাক সম্বন্ধে কথা হলো। তো যেটা ইন্টারনেটে থাকে বা অনেকেরই যেটা আইডিয়া রয়েছে, যে হ্যাকার তিনটে টাইপের আছে: ব্ল্যাক ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট আর গ্রে। এটাকে তুই কি করে আলাদা আলাদা করছিস, আর এর মধ্যে ব্লু টিমিং এ কে কে থাকছে, আর রেড টিমিংটা কার মধ্যে থাকছে? ব্ল্যাক হ্যাট ব্লু হ্যাটের সাথে তো মানে ব্ল্যাক হ্যাট বা হোয়াইট হ্যাটের সাথে আহ, ইয়ে হয় না, এইগুলো ম্যাচ হয় না। এটা আলাদা ক্যাটেগরাইজেশন, আই থিঙ্ক। ব্ল্যাক হ্যাট তাদেরকে বলে যারা মানে মেলিশিয়াস
কাজ করে, হ্যাঁ। যেরকম ধরো যারা ফিশিং ডোমেন গুলো বানাচ্ছে, বা যে যারা ম্যালওয়্যার বানিয়ে টরেন্ট সাইটে ছেড়ে দিচ্ছে, তাদেরকে ব্ল্যাক হ্যাট বলতে পারো। হ্যাঁ। তো তাদেরকে, তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট। এবারে যদি হোয়াইট হ্যাট বলো, হোয়াইট হ্যাটের মধ্যে তোমার যত সিকিউরিটি প্রফেশনালস আছে তারা সবাই পড়ছে, যারা প্রফেশনালি ভদ্রভাবে কাজ করে, হুম, আহ, ইয়ে করে, লিগাল ওয়েতে কাজ করে নিজের আহ, রোজগার করে, হুম। তারা হচ্ছে হোয়াইট হ্যাট। তো তাদের মধ্যে রেড টিমারও আসে, ব্লু টিমারও আসে। তো যে রেড টিমার কাজ করছে সে লিগাল ওয়েতে হ্যাক করে, মানে নিজের রিপোর্ট বানিয়ে ইয়ে করছে, টাকা রোজগার করছে। যে এবারে ব্লু টিমার আছে, সে ওই অ্যাটাকস গুলোকে ডিটেক্ট করছে বা ওই অ্যাটাকস গুলোকে স্টপ করার জন্য টেকনিক্স বের করছে। হ্যাঁ, সেও লিগাল ওয়েতে করছে। তো যদি লিগাল ইয়ের মধ্যে থাকো তাহলে সে হোয়াইট হ্যাটই হবে। আচ্ছা, এটা hold করো। সেটা হলো লাস্ট কোশ্চেন। এবার হচ্ছে লাস্ট কোশ্চেন। সেটা হলো আচ্ছা। আহ সাইবার সিকিউরিটিটা যদি কেউ ফ্রিল্যান্সার হিসাবে জয়েন করে, সেটা কিভাবে এগোবে? আর অর্গানাইজেশনে জয়েন করলে কিভাবে? আচ্ছা, হ্যাঁ। তো ইন কেস যদি তুমি ফ্রিল্যান্সার হিসেবে করতে চাও, হ্যাঁ, তোমার কাছে অনেকগুলো অপশনস আছে। তো তুমি কি করতে পারো, তুমি বাগ বাউন্টিজ করতে পারো অনেকগুলো। বাগ বাউন্টিজ প্রথম প্রথম তো অনেক ডিফিকাল্ট হবে, মানে স্টেবল ইনকাম করা অনেক ডিফিকাল্ট হবে। যখন তুমি একটু একটু করে ইনকাম করতে করতে যখন মানে অনেক 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 ভালো একটা ফ্লো চলে আসবে, তখন তুমি বাগ বাউন্টিতে ভালো ইনকাম করতে পারবে অ্যাজ এ ম্যানেজেবল, নিজের রোজগার চালানোর মতো। হ্যাঁ। তো আর আরেকটা কি করতে পারো, আরেকটা করতে পারো সিকিউরিটি কনসাল্টিং। হ্যাঁ, মানে তোমার কোনো ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টকে তুমি মানে কন্ট্যাক্ট করে, বা ক্লায়েন্ট তোমায় কন্ট্যাক্ট করে, তো তুমি তাদের জন্য পেন টেস্টিং করে দিতে পারো। আহ, তো মেইনলি পেন টেস্টিংই করে ফ্রিল্যান্সিং এ। তো পেন পেন টেস্টিং করে ওদের রিপোর্ট বানিয়ে দিতে পারো। তো সেটা আরেকটা হয়ে গেল। তো ফ্রিল্যান্সিং এ আমি মেইনলি এই দুটোই দেখেছি ইন কেস অফ সাইবার সিকিউরিটি। তো এইগুলোই মেইনলি হয়। তো ঠিক আছে, আজকে এটুকুই। শেষ করছি আজকের Sure. মতো। তো নেক্সট হ্যাঁ। আবার যদি টাইম হয়, আরো যদি কোশ্চেন আসে, অবশ্যই এটা নিয়ে বলবো। হ্যাঁ। ঠিক আছে? তো আচ্ছা। আহ, আচ্ছা, আর কি Okay. কারো কোনো কোশ্চেন আছে নাকি একবার চেক করে দিন। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, চল আজকের মতো গুড নাইট। নেক্সট ওকে, গুড নাইট, যদি কোনো চলো। কোশ্চেন আসে আর যদি টাইম হয় তাহলে আমরা বসে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টাটা। ওকে। তো যদি এই কনভারসেশন বা ছোটখাটো একটা পডকাস্ট যেটা ফার্স্ট টাইম করা হলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। অ্যান্ড আশা করি এটা ইনফরমেটিভ সবার জন্যই। আহ, আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো। নেক্সট আবার আমরা এরকম পডকাস্ট করবো, তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে করবো। তো দ্যাটস ইট।